আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আজকের এপিসোডে আপনার জন্য হরেবল উইকেন্ডের বিশেষ নিবেদন শেষ চিঠি। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে শেষ চিঠি। স্টেশনে যখন নামলাম সূর্য তখন মাথার উপরে। আমাকে নামিয়ে দিয়ে ট্রেনটা চলে গেল। কিন্তু এ কি? এটা স্টেশন নাকি শ্মশান? চারিদিক ফাঁকা, খাঁ খাঁ করছে। সামনে যতদূর চোখ যায় ধু ধু করছে মাঠের পর মাঠ। টিকিট ঘরটাও সেকেলে, টিনের ছাওয়া একটা খুপড়ি মতো জায়গা। হেঁটে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। চাকরিটা হারানোর পর লাইব্রেরির সহকারী পোস্টে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। ভগবানের অসীম কৃপায় চাকরিটা পেয়েছি। তবে পোস্টিং পেয়েছি একটা ছোট্ট গ্রামে। গ্রামটির নাম রূপনগর। রূপনগরের একটি পুরনো লাইব্রেরিতে পাণ্ডুলিপি বিভাগ সামলানোর কাজ। ভেবেছিলাম অন্তত এবার শান্তি পাব, কিন্তু আমি কি জানতাম এই লাইব্রেরি একদিন আমার বুক চিরে রেখে দেবে শেষ চিঠি। স্টেশন থেকে লাইব্রেরিটা 5 মিনিটের হাঁটা পথ। অনেক দিনের পুরনো লাল ইটের তৈরি একটা লাইব্রেরি। দেওয়ালে শ্যাওলা জমেছে, চারিদিকে জঙ্গল গজিয়ে আছে। দেখে বোঝাই যায় এর অনেক বয়স। ভিতরে গেলাম। ভিতরের অবস্থাও তথৈবচ। লাইব্রেরির ভিতরেই ব্যারিকেড দেওয়া একটুখানি জায়গা, সেখানে বিছানা পাতা। বর্তমানে এটিই আমার বেডরুম। আমার আগে যে কাজ করত সে আমায় সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম আমি পৌঁছে গেছি। তারপর কাজ নিয়ে বসলাম। প্রথম দিনটা একরকম ভালোই কাটল। পরদিন সকালে যথারীতি লাইব্রেরির টেবিলে বসে সিজার লিস্টটা চেক করছিলাম। খুব একটা কেউ এই লাইব্রেরিতে আসে না, তাই চাপও নেই। সারাটা দিন বেশ শুয়ে বসে কেটে যায়। হঠাৎ দেখলাম একটা সাদা সালোয়ার, নীল ওড়না পরা একটা মেয়ে একটা টেবিলে এসে বসল। তারপর সামনের টেবিলে রবীন্দ্রনাথের একটা কবিতার বই, খুব সম্ভব সঞ্চয়িতা, রেখে এক মনে পড়তে থাকল। মেয়েটির বয়স খুব বেশি নয়, 20-22 খুব জোর। মুখটা খুব মায়াবী, চোখ দুটো টানা টানা, নেশা লাগানো। বেশ কিছুক্ষণ একভাবে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। তারপর আবার নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম মেয়েটি উঠে দাঁড়ালো। চলে যাওয়ার উদ্যোগ করতেই আমি বললাম, এক্সকিউজ মি। মেয়েটি আমার দিকে তাকালো, আর তখনই আমি যেন তার চোখে হারিয়ে গেলাম। কি অদ্ভুত সুন্দর সেই নজর। আমায় কিছু বলছো? হ্যাঁ, মানে কি বলো? কি যে বলবো তা বুঝে পেলাম না। তবুও আমার যেন কেমন কথা বলতে ইচ্ছে করছিল মেয়েটির সাথে। যা হোক, কিছু একটা বলতে হবে বলেই বললাম, আপনি কি এখানকার নতুন মেম্বার? না, আমি পুরনো, কিন্তু কেউ মনে রাখে না। বুঝতে পারলাম না। কেউ মনে রাখে না মানে?
ছায়ারা নিজেকে খুব কমই বুঝিয়ে বলতে পারে। ছায়া? বুঝলাম না ঠিক, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। সময়ের আগে আর প্রয়োজনের থেকে বেশি বুঝতে নেই। সময় হোক, ঠিক বুঝতে পারবে। চলি। বলেই মেয়েটি গজগজ করে হেঁটে বেরিয়ে গেল, আর আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পাগল নাকি রে বাবা? দিনটা মোটামুটি একরকমভাবে কেটে গেল। রাত্রিবেলা বাইরে থেকে খাবার খেয়ে এসে আমার সেই সো কল্ড বেডরুমের বিছানায় লম্বা হলাম। বিছানার পাশের জানলাটা খুলেই রেখেছিলাম, তা দিয়ে বেশ ফুরফুর করে হাওয়া আসছিল। শোয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই দু চোখের পাতা ভারী হয়ে এলো। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, আর চোখ মেলতেই হঠাৎ মনে হলো জানলা দিয়ে একটা কালো ছায়ামূর্তি যেন সরে গেল। কে কে? বিছানায় উঠে বসলাম। একই গ্রাম্য এলাকা, চোর ছেচর হওয়াটা অস্বাভাবিক নয়। একবার বাইরে গিয়ে দেখব? না থাক, শুনেছি চোরেরা নাকি সঙ্গে আবার অস্ত্র রাখে। বাইরে বেরোনোটা এখন নিরাপদ নয়, তার থেকে ভালো জানলা বন্ধ করে শুয়েই পড়ি। জানলাটা বন্ধ করে আবার বিছানায় এসে শুলাম, কিন্তু তারপরে আর ঘুম এলো না। ভোরের দিকে একটু চোখের পাতা লেগে গিয়েছিল ঠিকই, কিন্তু এখানে 6টা বাজতেই পুরো গ্রাম জেগে ওঠে। সকালে পাখির ডাকে ঘুম ভেঙে গেল। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিজের চেয়ারে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সেই মেয়েটি আবার এসেছে। সেই একই পোশাক, সাদা সালোয়ার, নীল ওড়না। মেয়েটি সেই একই টেবিলে বসলো একটা বই নিয়ে। অনেকক্ষণ ধরেই খেয়াল করলাম মেয়েটাকে। একভাবে বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ তার, একবারও এদিক ওদিক তাকাচ্ছে না। হঠাৎ বেশ জোরে বিদ্যুৎ চমকে উঠল, তার সাথে শুরু হলো বৃষ্টি। অবাক হয়ে দেখলাম মেয়েটার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মনে একভাবে বইটির দিকে তাকিয়ে আছে। জানলার পাশের একটা বেঞ্চে বসে আছে ঠিকই, তবে জানলার কাজটা বন্ধই রয়েছে। তাকে একবারের জন্য জানলা দিয়ে বাইরে তাকাতে দেখলাম না। আমি আমার চেয়ার থেকে উঠে তার মুখোমুখি একটা চেয়ার টেনে বসলাম, অথচ লক্ষ্য করলাম মেয়েটার তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। আমি যে তার সামনে এসে বসেছি তা যেন সে লক্ষ্যই করেনি। এবার আমি একটু গলা খাকারি দিলাম। কিছু বলতে চাও? না, মানে আপনাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম। আপনি একবারও বাইরে তাকাননি, এক মনে বই পড়ছেন, তাই। ও, এই ব্যাপার। আসলে সূর্যের আলোই আমার চোখ খুব জ্বালা করে, তাই যতটা সম্ভব তাকায় না। ও আচ্ছা আচ্ছা। বাই দ্য ওয়ে, আমার নাম সম্বিত। আপনি? আমার নাম মেঘলা। সত্যি, এমন সামঞ্জস্যপূর্ণ নাম আমি খুব কমই দেখেছি। আকাশের রঙের মতো তার পরিচ্ছদ, সাদা আর নীল। আর তার মুখটা কেমন যেন মেঘলাই বটে। এই দুদিনে আমি তাকে একবারও হাসতে দেখলাম না। অসম্ভব রকমের ভাবুক প্রকৃতির মেয়েটি। আপনাকে দেখে খুব ভাবুক মনে হয়। বেশি কথা বলেন না, চুপচাপ, কেমন যেন একটা একাকৃত্যের মতো ব্যাপার। আসলে সময় বড় অদ্ভুত জিনিস, বুঝলে সম্বিত? আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, আমাকেও শিখিয়েছে। কি শিখিয়েছে? একা থাকতে, নিজের সাথে কথা বলতে, নিজের ছায়ার সাথে কথা বলতে। কেন জানি না আমার মনে হচ্ছে
আপনি কিছু লুকোচ্ছেন। মুখে কথা নেই ঠিকই, কিন্তু আপনার চোখ বলে দিচ্ছে এই মেঘলা আকাশের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে। আমায় আপনি খুলে বলতে পারেন। বিশ্বাস করবে কেন করব না? যদি বলি আমি মানুষ নই? মানে তা আবার হয় নাকি? এই তো আপনি আমার সামনে বসে আছেন, আমার সাথে কথা বলছেন। কিন্তু এটাই যে সত্যি সম্বিত, আমি বেঁচে নেই। আমি যখন মারা গিয়েছিলাম তখন তোমার জন্মও হয়নি, কিন্তু আমি আবার ফিরে এসেছি। কেন জানো? কেন? যদি বলি তোমার জন্য। কী সব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ওই যে বলেছিলাম, সময় হোক ঠিক বুঝতে পারবে। চলি। মেয়েটি আবারও উঠে চলে গেল, আর আমি অবাকভাবেই বসে রইলাম। বিকেলের দিকে বৃষ্টি থেমেছে, তবে এখনও আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে। হঠাৎ করে আবার কখন যে ঝরে পড়বে তা বোঝা মুশকিল। লাইব্রেরির সামনেই রাস্তার ওপাশে একটা চায়ের দোকান। বেশ ফাঁকাই আছে। সারাদিনের বৃষ্টির পর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। একটু গরম গরম চা হলে বেশ হয়। গেলাম সেই চায়ের দোকানে। একটা চা দেবেন, চিনি কম, লিকার। হ্যাঁ দিচ্ছি, বসুন বাবু। চায়ের দোকানের সামনেই একটা কাঠের বেঞ্চিতে বসলাম। তা বাবু, আপনি তো কালকেই এসছেন এই লাইব্রেরিতে, তাই না? হ্যাঁ, কালকেই এসছি। তা বাবু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। ও আচ্ছা, তা ভালো। এই যে বাবু, আপনার চাটা। বিস্কুট দেব? না না, বিস্কুট লাগবে না। তা বাবু, কেমন লাগছে এই লাইব্রেরি? ভালোই, তবে একটা মেয়ে, তাই না? অবাক হয়ে তাকালাম তার দিকে। তিনি একটু হেসে বললেন, মেয়েটার নাম হচ্ছে মেঘলা। এই গল্প আমার দাদুর মুখে শোনা। এই চায়ের দোকানও আমার দাদুরই ছিল। দাদুর পর আমার বাবা বসতো, আর এখন আমি বসি। তা শুনবেন নাকি সে গল্প? গল্প? কিসের গল্প? মেঘলার গল্প। বলুন। আমার দাদু আমায় বলেছিল, এই লাইব্রেরিতে একসময় একটা মেয়ে পড়তে আসতো, তার নাম মেঘলা। সেই সময় এই লাইব্রেরির যে সহায়ক ছিল তার নাম ছিল আদিত্য মোহন রায়চৌধুরী। মেঘলা নাকি সেই সহায়ককে ভালোবেসে ফেলে, কিন্তু তাকে নিজের মুখে বলার সাহস হয়নি মেঘলার। তাই সে একটা চিঠিতে নিজের ভালোবাসার কথা লেখে। সে ভেবেছিল পরদিন যখন লাইব্রেরিতে যাবে তখন আদিত্য মোহনকে দিয়ে আসবে চিঠিটা, কিন্তু তা আর হয়ে ওঠেনি বাবু। পরদিন লাইব্রেরিতে আসার পথে হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি শুরু হয়। মেঘলা বৃষ্টি থেকে বাঁচতে একটা গাছের তলায় আশ্রয় নেয়, কিন্তু ওই যে নিয়তি, ঝড়ে সেই গাছটা ভেঙে পড়ে। আর মেঘলা সেখানেই মারা যায়। তার আর সেই চিঠি দেওয়া হয়নি আদিত্য মোহনকে। তারপর থেকে এখনো মাঝে মাঝে মেঘলাকে দেখা যায় এই লাইব্রেরিতে। বেচারি আজও এখানে আসে তার আদিত্য মোহনকে খুঁজতে। আপনার আগে এখানে যে কাজ করতেন তিনিও তো ওই মেঘলার ভয়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন বাবু, মেঘলা কোনোদিন কাউকে ভয় দেখায়নি কিংবা কারোর ক্ষতিও করেনি। এর সাক্ষী কিন্তু আমি নিজে। আমি কিছু না বলে উঠে গেলাম। চায়ের বিল মিটিয়ে লাইব্রেরিতে ফিরে এলাম। চাওয়ালা আমায় পেয়ে দিব্যি একটা ভূতের গল্প ফেঁদেছে, আর তাছাড়া তাকে দোষ দিয়েও লাভ নেই। সে যা শুনে এসেছে তাই আমায় বলেছে। গ্রামের মানুষের মধ্যে এটুকু কুসংস্কার তো থাকবেই।
আবারও বৃষ্টি শুরু হয়েছে, আর তার সাথে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। চারিদিকে বিরাজ করছে নিকষ কালো অন্ধকার। কিছুক্ষণ নির্বাকভাবে দাঁড়িয়ে রইলাম। তারপর টেবিলের ওপর হাতড়ে মোমবাতি আর দেশলাইটা খুঁজে নিয়ে মোমবাতি জ্বালতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি। সাদা সালোয়ার, নীল ওড়না, মেঘলা। কিন্তু এতক্ষণ তো এখানে কেউ ছিল না। হঠাৎ মেঘলা আসলো কোথা থেকে? আর তারপরেই মনে পড়ে গেল চায়ের দোকানে চাওয়ালার বলা মেঘলার সেই গল্পটি। তাহলে সেটি গল্প নয়। আমি নির্বাকভাবে দাঁড়িয়ে রইলাম, কিন্তু কেন জানি না আমার ভয় করল না। আমি দৃঢ় কণ্ঠে বললাম, চায়ের দোকানে চাওয়ালা আমাকে তোমার গল্প বলল। তুমি কি সেই মেঘলা যার চিঠি আজও পৌঁছায়নি? হ্যাঁ, আমি সেই মেঘলা, আর তুমিই সেই সহকারী যার জন্য আমি আজও ফিরে আসি এখানে, আদিত্যমোহন রায়চৌধুরী। তোমায় না জানাতে পারলে যে আমার মুক্তি নেই। কি জানাতে চাও? আমি ভালোবাসতাম তোমাকে। কিন্তু আমি তো সম্বিত, আমি আদিত্যমোহন নই। আর তাছাড়া তুমি যখন মারা গেছো আমার তখন জন্মই হয়নি। তাহলে আমি কি করে? ভালোবাসার সময় মানে না সম্বিত। তুমি তখন ছিলে অন্য জীবনে, অন্য নামে, আদিত্যমোহন হয়ে। এ জীবনেও এসেছে শুধু আমার কথা শোনার জন্যে, সম্বিত হয়ে। কিন্তু আমার কাছে যে তুমি আজও আদিত্যমোহন। মেঘলা একটা কাগজ এগিয়ে দেয় আমার দিকে। এটা আমার সেই চিঠি, তুমি পড়ে শোনাও। আমি তোমার মুখ থেকে আমার ভালোবাসার কথা শুনতে চাই, তবেই আমার মুক্তি। আমি পড়লাম চিঠিটা। যদি কাল বলে যেতে না পারি, যদি তুমি আমায় আর দেখতে না পাও, তবে জেনো আমি তোমাকে ভালোবাসতাম একান্তভাবে। মেঘলা। চিঠিটা পড়া শেষ হতেই মেঘলা ভেজা গলায় স্মিত হেসে বলল, এবার আমায় যেতে হবে আদিত্যমোহন, অনেকটা দূরের রাস্তা। শুধু একটাই ইচ্ছা, আবার যদি কোনোদিন মানব জন্ম পাই, তবে সেই জীবনে তোমায় আমি নিজের করে চাই। চলি, বিদায়। চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে গেল মেঘলা, আর আমায় দিয়ে গেল এক আকাশ অনুভূতি। আজ লাইব্রেরি নতুন রঙে রাঙানো হচ্ছে। নতুন ছেলেমেয়েরা আসছে বই পড়তে, আর আমি জানলার পাশে বসে আছি, হাতে পুরনো সেই চিঠি। জানলাটা খোলা ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমায় ছুঁয়ে গেল। চোখটা আপনা থেকেই বুজে এলো। মনে মনে বললাম, তুমি এখনো আছো। আমি জানি ভালোবাসা মরে না, ওটা শুধু শেষ চিঠির মতো জমে থাকে একটা জানলার পাশে। শুনলেন হরেবল উইকেন্ডের বিশেষ নিবেদন শেষ চিঠি। মেঘলার চরিত্রে পূজা
এবং গল্পপাঠ ও চাওয়ালা অতনু, আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো শেষ চিঠি। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।